স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দেশে শুরু চরম অস্থিরতা, বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আলিগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শিশুদের টিকার অর্থ আত্মসাৎ, ডক্টর ইউনুস ও নূরজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সাবেক স্পিকার শিরিন শারমিন কারামুক্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আন্দামান সাগরে নৌকাডুবিতে 250 জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, হামে আরও একজনের মৃত্যু, আক্রান্ত 1105। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত 11। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মার্কিন হুঁশিয়ারির মধ্যে হরমুজ বাড়ি দেওয়া 4 জাহাজ নিয়ে যা জানা গেল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকে মনে করছে ইউনুস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন, দেশি ও বিদেশি শক্তির মদত স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাবার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ 3 বার স্বাধীন হয়েছে বলেও কোনো কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনুসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনুস তার শাসনকালে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনুসের শাগরেদরা। গত 55 বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে 3.5 কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতি তলানিতে চলে গিয়েছে। 2024-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবে ইউনুস ক্ষমতায় আসীন হন। তবে বেশি দিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শেখ হাসিনার শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন। নির্দ্বিধায় জানিয়ে দেন, তার আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল। কিন্তু তদর্কি সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। ফলে ইউনুস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। হাসিনা কি তবে ফিরছেন? আওয়ামী লীগকে কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের উপর নির্ভর করছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের উপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে সবথেকে বেশি মুশকিলে পড়বেন তারেক রহমান। এদিকে শিশুদের টিকার অর্থ আত্মসাৎ, ডক্টর ইউনুস ও নূরজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ। সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদকে আবেদন করা হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাস ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর এই আবেদন করেন। আবেদনে বলা হয়, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুর মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড নূরজাহান বেগমের দায় রয়েছে। এমনটাই রাষ্ট্রের সাধারণ নাগরিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় মতামত ব্যক্ত করেছেন। আবেদনে আরও বলা হয়, বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা ও সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলে মন্তব্য করছে। বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই পরিবর্তন করে। স্বাস্থ্য খাতে প্রায় ৪২,০০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও তারা সময়মতো হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় ও টিকা দিতে ব্যর্থ হয়েছে। ফলে বর্তমানে হামের প্রকোপ মহামারী আকার ধারণ করছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, এরই মধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজার হাজার শিশু অপ্রতুল প্রতিরোধ ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। হাম একটি সংক্রামক ব্যাধি, যা সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। অন্তর্বর্তী সরকারের টিকা ক্রয়ে নতুন পদ্ধতি গ্রহণ এবং সময়মতো প্রয়োজনীয় সংখ্যক টিকা ও সিরিঞ্জ ক্রয় না করার বিষয়টি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করা এবং স্বাস্থ্য খাতে যথেষ্ট বাজেট থাকা সত্ত্বেও অর্থের সঠিক ব্যবহার না করা দুর্নীতি ও অনিয়মের ইঙ্গিত দেয়। বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় এরই মধ্যে স্বাস্থ্য খাতের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে সরাসরি অনিয়মের তথ্য প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য খাতে সাবেক অন্তর্বর্তী সরকারের মারাত্মক দুর্নীতি ও অর্থ আত্মসাতের শঙ্কা রয়েছে। দেশের স্বাস্থ্য ও অর্থখাত রক্ষা এবং শিশুদের জীবন রক্ষায় জনস্বার্থে এই জালিয়াতি ও দুর্নীতির বিষয়টি দুদকের অনুসন্ধান করা আবশ্যক। হাম ও অন্যান্য রোগের টিকা ক্রয় এবং প্রধানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনে অনুরোধ জানানো হয়েছে। আরও জানিয়ে দেব, সাবেক স্পিকার শিরিন শারমিন কারামুক্ত। হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। রোববার বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরেই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী রিলিজ করা হয়েছে। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মোড আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল। এদিকে আন্দামান সাগরের নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি। আন্দামান সাগরের নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫০ জন নারী, পুরুষ ও শিশু নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকরা আছেন। মঙ্গলবার এই ঘটনায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM গভীরভাবে শোক প্রকাশ করেছে। সংস্থা দুটি জানিয়েছে, ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়ার পথে যাচ্ছিল এবং প্রচণ্ড বাতাস, উত্তাল সমুদ্র ও অতিরিক্ত যাত্রীর কারণে এটি ডুবে যায়। সংস্থা দুটির বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনাটি দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের এক ভয়াবহ পরিণতি। রাখাইন রাজ্যে চলমান সহিংসতা অদূর ভবিষ্যতে নিরাপদে বাড়ি ফেরার আশা ম্লান করে দিয়েছে। অন্যদিকে মানবিক সহায়তা কমে যাচ্ছে, ক্যাম্পের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে, রয়েছে শিক্ষা ও কর্মসংস্থানের অভাব। এসব কারণে মানুষ নিরাপত্তা ও সুযোগের আশায় এমন বিপজ্জনক সমুদ্রযাত্রা বেছে নিচ্ছে। বিদেশে ভালো বেতনের আশা এবং পাচারকারীদের ভুল তথ্য মানুষকে বিশাল ঝুঁকি নিতে প্রলুব্ধ করে। এই পরিস্থিতি পাচারকারীদের অসহায় মানুষকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়ার সুযোগ করে দেয়। আন্দামান সাগর বারবার এমন বিপজ্জনক যাত্রায় বের হওয়া মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়ে সংস্থা দুটির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের সংহতি জোরদার করে এবং অর্থায়ন অব্যাহত রাখে। এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত হবে, পাশাপাশি স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীও উপকৃত হবে। এতে আরও বলা হয়, বাংলাদেশ যখন নতুন বছরকে বরণ করছে, তখন এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে মিয়ানমারে বাস্তুচ্যুত হওয়ার মূল কারণগুলো দ্রুত সমাধান করা জরুরি। একই সঙ্গে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে। সম্মিলিত উদ্যোগ ছাড়া এমন ভয়ঙ্কর সমুদ্রযাত্রায় আরও অনেক প্রাণ অকালে হারিয়ে যাবে। আরও জানিয়ে দেব, হামে আরও একজনের মৃত্যু, আক্রান্ত 1105। গত 24 ঘণ্টায় দেশে হামে আরও একজনের মৃত্যু হয়েছে। সেই সাথে আরও 8 জন এ রোগে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার 14 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘণ্টায় সারা দেশে নতুন করে 1105 জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে 176 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট 2897 জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা 18,129 জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 9,304 জন। গত 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে 31 জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহজনক হামে 164 জনের মৃত্যু হয়েছে। এই সময় সবচেয়ে বেশি হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মোট আক্রান্ত হয়েছে 7,758 জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 1,706 জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত 11। ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে 11 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 22 কর্মচারী। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার রাতে সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। পুলিশের আশঙ্কা, দুর্ঘটনাস্থলের বয়লার রুমে এখনও কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিক তথ্যে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলা সিনহিতারাই গ্রামে বেদান্তা লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রে একটি বয়লার টিউবে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও পুলিশ। জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলে 4 শ্রমিক মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 7 জনের মৃত্যু হয়। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বয়লার রুম সরাসরি তাদের নিয়ন্ত্রণে ছিল না বলে দাবি করেছে বেদান্তা লিমিটেড কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ইউনিটটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সাবকন্ট্রাক্টর এনটিপিসি পাওয়ার সার্ভিসেস লিমিটেডের কর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের। ইরানকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগে চীনা পণ্যের ওপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন বলেছে, ওয়াশিংটন যদি ভিত্তিহীন অজুহাতে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে বেইজিংও কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। গত 12 এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানান, বেইজিং যদি তেহরানকে কোনো ধরনের সামরিক সাহায্য দেয়, তাহলে তিনি চীনা আমদানির ওপর 50% শুল্ক আরোপ করবেন। আগামী মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। তার আগেই এই হুমকি দুই পরাশক্তির মধ্যে আবারও বাণিজ্য যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস মার্কিন কর্মীদের উদ্ধৃত করে জানিয়েছে, বেইজিং ইতোমধ্যে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের একটি চালান পাঠিয়ে থাকতে পারে।
14 এপ্রিল এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন এই প্রতিবেদনগুলোকে সম্পূর্ণ বানোয়াট বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই মিথ্যে অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেয়, তাহলে চীন নিজের স্বার্থ রক্ষায় অবশ্যই দৃঢ় ও কার্যকর পাল্টা পদক্ষেপ নেবে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে চীন সবসময়ই সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও নিজস্ব কঠোর নীতিমালা মেনে চলে। আরও জানিয়ে দেব, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে। জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব মালিপুর ভিআইপি এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লাবণী আক্তার। সোমবার 13 এপ্রিল সকাল 11টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার শ্বশুর প্রায় 22 বছর আগে আফরোজা নীলু নামের এক ব্যক্তির কাছ থেকে 2.55% এবং পরবর্তীতে তার ভাইদের কাছ থেকে আরও 0.55% জমি ক্রয় করেন। লিখিত বক্তব্যে বলেন, 2019 সালে উক্ত জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে পার্শ্ববর্তী জমির মালিক এবং তার পরিবারের সদস্য ও সহ কয়েকজন মিলে বাধা দেন এবং আদালতে 144 ধারা জারির আবেদন করেন। তিনি অভিযোগ করেন, ওই সময় মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়। পরবর্তীতে স্থানীয়দের মধ্যস্থতায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে জমি মেপে উভয় পক্ষকে নিজ নিজ অংশ বুঝিয়ে দেওয়া হয় এবং 144 ধারার রায় তাদের পক্ষে রাসুতলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, একতলা ভবন নির্মাণের পরও প্রতিপক্ষ তাদের ভবনের কার্নিশের জমি ও বাউন্ডারি ওয়াল দখল করে রাখে এবং বারবার বলার পরও তা ছাড়েনি। এছাড়া ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি, যার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন। লাবণী আক্তারের অভিযোগ, 2026 সালে দ্বিতীয় তলার নির্মাণ কাজ শুরু করার সময় আবারও বাধা দেওয়া হয় এবং আদালতে পুনরায় 144 নং মামলা 71 নং 2026 নল ধারার আবেদন করা হয়। তবে আদালত কাগজপত্র পর্যালোচনা করে তাদের পক্ষে লয় দিয়ে মামলা নিষ্পত্তি করে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, মামলা নিষ্পত্তির পরও প্রতিপক্ষ ও তাদের অনুসারীদের নিয়ে পুনরায় হুমকি প্রদান করছে এবং শাওনের প্রভাব খাটিয়ে জীবননাশের ভয় দেখাচ্ছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, যাতে তারা তাদের সাপকবলা জমিতে নিরাপদে দ্বিতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন করতে পারেন এবং কথিত দখল ও হুমকি থেকে মুক্তি পান। তিনি একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিকে মার্কিন হুঁশিয়ারির মধ্যে হরমুজ পাড়ি দেওয়া 4 জাহাজ নিয়ে যা জানা গেল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার বিদ্যমান উত্তেজনার পারদ বাড়িয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে 4টি বাণিজ্যিক জাহাজ। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে জাহাজগুলোর এই সফল চলাচলকে ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, মার্কিন অবরোধের মধ্যেই 4টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার খবর মিলেছে। জাহাজের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ওয়াশিংটনে নৌ অবরোধ শুরু হলেও 4টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী এই জাহাজগুলোর মধ্যে 2টি আগেই ইরানের বন্দরে গিয়েছিল। এদের মধ্যে ক্রিস্টিয়ানা নামের একটি জাহাজ আগে ইরানে গিয়েছিল। অন্যদিকে রিচ স্টারি নামের আরেকটি জাহাজ আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত ছিল। এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে পূর্ব দিকে যাত্রা করে রাতেই হরমুজ প্রণালী পাড়ি দেয়। মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আরেকটি জাহাজ মোরলিকিশান। এই জাহাজটি চীনের লানশান থেকে রওনা হয়ে রাতের মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে। মেরিন ট্রাফিকের তথ্যানুযায়ী ওই জাহাজের সর্বশেষ অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্ব দিকে। এছাড়াও এলপিস নামের আরেকটি ট্যাঙ্কার ইরানের বুশেহার বন্দর থেকে মঙ্গলবার পূর্ব দিক দিয়ে প্রণালী অতিক্রম করেছে। এটিও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে এই জাহাজটির গন্তব্য কোথায় সেটি নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই জাহাজগুলো তাদের অবস্থান গোপন করতে কৌশলের আশ্রয় নিয়ে থাকতে পারে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, সোমবার দুপুর থেকে তারা ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থান মুখ অবরোধ করবে। আরও জানিয়ে দেব, সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধবন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথেই তাদের পছন্দনীয়।
ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সঙ্গে এক কথোপকথনে একথা বলেন। পেজেশকিয়ান জানান, হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরও বাড়াবে এবং পরিস্থিতি আরও জটিল হবে। ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা, এমন মন্তব্য করেছেন পেজেশকিয়ান। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তারা গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষতির খবর এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ড্রোন হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।